খুশির ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি, শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি। রাতে বর্জ্যমুক্ত হবে রাজধানী, 5 ঘন্টায় 7,000 টন ময়লা সরানো হয়েছে বলছে উত্তর সিটি। পশুর চামড়ায় কোনো অনিয়ম হচ্ছে না, দাবি বাণিজ্য মন্ত্রীর। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের STS থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। হাম ও উপসর্গ নিয়ে ছড়ল আরও 5 প্রাণ, হাসপাতালে ঈদ কাটছে আক্রান্ত শিশু ও পরিবারের। সরকার তড়িঘড়ি ব্যবস্থা না নিলে বাড়ত মৃত্যু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আদ্দিন ট্র্যাজেডিতে যমজ শিশু হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি, বিচার দাবি। তদন্ত প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। ঈদ আনন্দ ছুঁয়েছে জাতীয় চিড়িয়াখানায়, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প ঘিরে শিশুদের উচ্ছ্বাস। ছুটির আমেজে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খুশির ঈদে এক কাতারে শামিল সব শ্রেণী পেশার মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় 5টি জামাত। দেশজাতির মঙ্গল, বিশ্ব শান্তি কামনার পাশাপাশি হামের প্রকোপ থেকে সুরক্ষার দোয়া করেন মুসল্লিরা। রতনচন্দ্র ও শরীফ রুবেলের ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট।
উৎসব আনন্দ আবহে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অভিমুখী সব শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। বয়সের ভারী নুজো ব্যক্তি কিংবা ছোট্ট শিশু, পিছিয়ে নেই কেউই। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে, শামিল হন বিদেশি নাগরিকরাও। নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। Alhamdulillah, we really enjoy in Bangladesh. It was an amazing experience, an amazing pleasure to be here. সকাল 7টায় হয় প্রথম জামাত, এরপর 1 ঘন্টা পর পর আরও 4টি ঈদ জামাত। জাতীয় মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ধনী দরিদ্র, আশরাফ আত্রাফ। নামাজের পর 2 হাত ছুঁপে দেন সর্বশক্তিমান স্রষ্টার সমীপে। হাম থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে। ঈদ জামাত শেষে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে। আমরা সবাই যেন আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি। আমরা যাতে শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান প্রভুর সন্তুষ্টি পেতে বাড়ির পানে রওনা দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাম্য সম্প্রীতির বন্ধনে ভেদাভেদহীন এক কাতারে সামিল হওয়ার শিক্ষা, আবার ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়ার তাগিদ। পবিত্র ঈদুল আজহার এই আদর্শের প্রতিফলন ঘটুক বাস্তব জীবনে, গড়ে উঠুক মানবিক বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র। ঈদের জামাতে এমনটি প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও দলের নেতাকর্মীদের সঙ্গে দোয়া করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান, কোকো, শ্বশুর মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহতদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। ঈদুল আজহার নামাজের পর শেরেবাংলা নগরে বাবা মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। দলের নেতাদের নিয়েও কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করছে। এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোরও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে সকালে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বিভেদ নয় ঐক্য, হিংসা নয় সহমর্মিতা, বৈষম্য নয় সাম্য। ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ সবাইকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সার্বজনীন আহ্বান। রাষ্ট্রপতি তার বার্তায় সমাজের হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। পরে বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা।
পবিত্র ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে আসুন আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাতে শরিক হন বিরোধী জোটের শীর্ষ নেতারা। মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদযাত্রা, আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু নিয়ে সরকারের সমালোচনাও করেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় মুসল্লিদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এদিকে গুলশানে নিজ বাসভবনে বিরোধী দলীয় উপনেতা উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা তো নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের দায় করছেন, তাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এলাকার যাত্রা অত্যন্ত কঠিন ছিল, যানজট এতবার পর্যায়ে ছিল, মাইল কিলোমিটার পর্যন্ত যানজট ছিল, মানুষ স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেনি। এদিন সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে, সেই আহ্বান আমাদের থাকবে। দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। পুরো বিশ্বের সকল মুসলমান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজধানীর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কাজ শুরু করার পর 5 ঘন্টায় 7,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আবার কোথাও কোথাও শুরুই হয়নি পশু বর্জ্য সরানোর কাজ। রাতের মধ্যেই পুরো কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। বিকেল গড়িয়ে সন্ধ্যা, কোরবানির বর্জ্য পড়ে আছে বনশ্রী খালের পাশে। 12 ঘন্টায় অপসারণের লক্ষ্য থাকলেও 6 ঘন্টায়ও এই এলাকায় দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দুর্গন্ধের ভোগান্তিতে এলাকাবাসী। কোনের ময়লাগুলো এখানে আনা ফালায়, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই ময়লাগুলো মিনিমাম আরো 1 সপ্তাহ এখানে থাকবো, তারপরে আপনি নিজের ইচ্ছাভাবে পচা নষ্ট হয়ে যাবে। ওখানে ময়লার সিটি কর্পোরেশনের জায়গা আছে, ওগুলোতে না ফালে ওরা এখানে আসে ফালায়, এগুলো কেউ কিছু বলে না। 5 ঘন্টার ভিতরে সরাই ফেলুক, তাই চাই। এরই মধ্যে গুলশানের নগর ভবনে বর্জ্য অপসারণের তথ্য জানাতে ব্রিফিং করেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান 5 ঘন্টায় 7,000 টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। মাত্র সময় হয়েছে 6 ঘন্টা 10 মিনিট। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীর সব বর্জ্য অপসারণ করা হবে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারাও নিজেরাও ঘুরেছে, 5:30 6টা বেজে গেছে, তারপরও কোরবানি অব্যাহতভাবে বিভিন্ন অঞ্চলে চলমান আছে। আগামী কালকেও আমরা আমাদের সেই বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে। সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেও চলছে বর্জ্য পরিষ্কারের কাজ। 72 ঘন্টার অ্যাকশন প্ল্যানের কথা জানিয়ে প্রশাসক বলেন 1543টি ডাম্প ট্রাকে বর্জ্য সরানো হবে ঈদের 3 দিনই। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। কথা বলবো তার সঙ্গে। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক রুদ্র। আমরা প্রতিবেদন দেখছিলাম, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলতে চাই। এখনও সারা শহরের অনেক জায়গাতে বর্জ্য অপসারণ করা হয়নি, তো এই সম্পর্কিত কি তথ্য আছে আপনার কাছে, একটু জানতে চাই। আমরা যেটা দেখেছি এবং যে প্রচেষ্টাটা লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে যে নগরবাসীকে স্বস্তি দেয়, এবং এই প্রস্তুতিটা কিন্তু শুধু আজকে না, বেশ কিছুদিন আগে থেকে এই কোরবানির বর্জ্য কম সময়ের ভেতর অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার যে চেষ্টা সেটি শুরু হয়েছে। আমরা আজকেও যেটা জেনেছি সেটি হচ্ছে রাত 9টার মধ্যে ঢাকা দক্ষিণের যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য অপসারণের
যে প্রতিশ্রুতি রয়েছে এবং এর জন্য প্রায় 13,500 কর্মী কিন্তু সেখানে কাজ করছে। আর রাত 2টার মধ্যে ঢাকা উত্তরের বর্জ্য অপসারণের কাজ করছে 16,000 কর্মী। তো এই যে যারা কাজ করছে এর আগেই কিন্তু যেন খুব সহজে বর্জ্য অপসারণ করতে পারে সেজন্য কিন্তু ব্যাগ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, নগরে যেন দুর্গন্ধ বের না হয়, আবর্জনা যেখানে সেখানে পড়ে না থাকে, যার জন্য কিন্তু সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এর পরেও এখন পর্যন্ত বর্জ্য অপসারণ হয়নি, কিন্তু তাদের যে প্রতিশ্রুত সময় সেই সময়টা ঢাকা দক্ষিণের সেই সময়টা কিছুটা শেষও হয়ে গেছে। ব্যাগ সরবরাহ করা হয়েছে নগরবাসীর কাছে, কোথায় কোথায় দেওয়া হয়েছে? এটি 2 সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছে এবং যেন নগরবাসী একটু সচেতন হলে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদের যেন একটু সহজ হয় কাজ করা, সেটি গাড়িতে তোলা বলি, ট্রাকে তোলা বলি বা যে ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন খুব সহজে তারা ক্যারি করতে পারে, যার জন্য এই ব্যবস্থাটাও কিন্তু করা হয়েছে। যেভাবে খুব সহজে আসলে নগরবাসীর সহযোগিতা ছাড়া শুধু পরিচ্ছন্নতা কর্মী দিয়ে কিন্তু এই টার্গেট, এই লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। সবুজ যেটা বললেন যে ব্যাগ সরবরাহ করা হয়েছে, আমি ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের কথা বলতে পারি। আমি সেই এলাকার বাসিন্দা, আমার এলাকায় আমি এমন কোনো ধরনের ব্যাগের কথা শুনিনি বা দেখতেও পাইনি। যাই হোক, আমরা যেটা বলছিলেন যে আজ রাত 2টার মধ্যে তারা শেষ করবেন বলে আমরা শেষ করতে চাই এবং সেই প্রচেষ্টা নিয়েই তারা কাজ করছে। রুদ্র, আমরা এই যে চামড়ার যে বর্জ্য অপসারণের যেটা দেখলাম, ঠিক একইভাবে কিন্তু কোরবানির ঈদে আরেকটু বড় যে চ্যালেঞ্জ থাকে সেটি হচ্ছে চামড়া সংরক্ষণ করা। সেই চামড়া সংরক্ষণ করা আমরা সকাল থেকে দেখেছি যে সেখানে কিন্তু আসলে কোন যারা বিক্রেতা প্রথম দিকে কিছুটা অভিযোগ করেছেন তারা কেনা দামও না পাওয়ার, এবং বিক্রেতারা এই অভিযোগ করলে ক্রেতারা কিন্তু বলেছে আসলে না বুঝে কেনার কারণে তারা এই অভিযোগ করছেন। তবে শিল্পমন্ত্রী সন্ধ্যায় কিন্তু জানিয়েছেন চামড়া সংরক্ষণে কোনো ধরনের জটিলতা নেই। আমরা এই ধরনের প্রতিবেদন দেখে আসি। কোরবানির শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। কেনা দাম না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফড়িয়া, মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমী ব্যবসায়ী। 700-800, কোনোটা 1000ও ক্রস করছে। আবার আপনার ছোট যেগুলো আছে মধ্যেরগুলো 400-300। কেমিক্যালের দাম বাড়ার কারণে এই এফেক্টটা চামড়ার উপরে গিয়ে পড়তেছে। একই চিত্র দেখা গেছে পুরান ঢাকার লালবাগের পোস্তাতেও। লবণের দাম সহ সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান আড়ত মালিকরা। গভর্নমেন্ট যেটা দিয়েছে লবণযুক্ত চামড়ার রেটটা দিয়েছে, আপনার একটা চামড়া লবণে প্রতি পিস চামড়া 300-400 টাকা খরচ আছে। ওইটা আপনি ক্যালকুলেট করেন, দেখেন ওই দামের চেয়ে বেশি দামে আমরা চামড়া কিনতেছি। বেচতে গেলে তো দাম পাওয়া যায় না। এখন বর্তমান কথা হলো চায়নার সাথে কন্ট্যাক্ট, তো দাম আমরা ন্যায্য মূল্যটা পাইতে না। দুপুরের পর থেকে ট্রাকে ট্রাকে চামড়া আসতে শুরু করে সাভারের হেমায়তপুর চামড়ার আড়তে। দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান বিক্রেতারা। সরকার রেট দেয় একটা, কিন্তু আমরা তো ওই দামে বিক্রি করতে পারি না। দামটা কম হওয়াতে অনেকে চামড়া নষ্ট করে ফেলে। এদিকে আমিনবাজারে কোরবানির পশুর চামড়া কেনাবেচা পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রী জানান এবার চামড়া সংরক্ষণ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে, মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটা নিয়ে পরিকল্পনা করছি। ট্যানারি মালিকরা জানান এবার ঈদে কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আরেকটা কথা আপনার কাছে জানতে চাই সবুজ, আমরা প্রতি বছরই দেখি যে যারা বিক্রি করছেন, মৌসুমী ব্যবসায়ী যারা আছেন, তারা ঘুরে ফিরে প্রতি বছর আমরা তাদের মুখে একই ধরনের অভিযোগ করে থাকেন। কিন্তু সেখানে যে কথাটা বলা হয়ে থাকে যে তারা প্রশিক্ষিত না, অর্থাৎ তারা চোখে দেখে যে এটা তো মেজারমেন্ট করে সেখানে কেনা হয় না, চোখে দেখে কিনতে হয়। সেই জায়গাতে যে চামড়া, ছোট চামড়া, মাঝারি চামড়া এবং বড় চামড়ার যে আকার আছে সেইটা তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে। এবং সব ধরনের চামড়া দেখা যায় যে অপেশাদার যে চামড়া যারা ছাড়ান তাদের কারণেও কিন্তু চামড়া ক্ষতিগ্রস্ত হয়, যেটা তারা আসলে কেনার সময় খেয়াল করেন না, কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু সেগুলো সামনে আসে, যার কারণে সেই চামড়ার দাম কিন্তু একদমই কম পড়ে যায়। এবং প্রথমত যে লবণযুক্ত চামড়া সংরক্ষণ দাম বেঁধে দেওয়া হয়, কিন্তু দেখা যায় তারা কাঁচা চামড়া লবণ ছাড়াই আসলে সেই দামে কিনে ফেলেছেন, যেটা আসলে বিক্রি করতে গেলে তখন আর তারা ঠিকমতো দাম পান না।
তবে এই যে সব কিছু মিলিয়ে শিল্পমন্ত্রী যেটা বলেছেন সংরক্ষণ জটিলতা নেই, এটি নিয়ে আসলে কিছু কথা রয়েছে। এটির একটি বড় সফলতা হচ্ছে যে আগে যেভাবে কাঁচা চামড়া ঢাকার ভেতরে আসতে দেওয়া হতো বিভিন্ন জেলা থেকে, এখন কিন্তু সেটি আসতে দেওয়া হয় না। অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে সংরক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে এবং সেটি স্ট্রিক্টলি আসলে মনিটরিং করা হয়, যার জন্য চামড়া নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা। এবং দেখেন এখন কিছু মানুষ অভিযোগ করলেও, দাম না পর অভিযোগ করলে কিন্তু চামড়া নষ্ট হয়ে যাচ্ছে এরকম অভিযোগ কিন্তু একদম নেই বললেই চলে। অর্থাৎ সংরক্ষণ প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ এবং সচেতনভাবে করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যে লবণের সরবরাহটা সেটিও কিন্তু বেশ আগে থেকেই বিভিন্নভাবে মাদ্রাসা মক্তব থেকে শুরু করে যারা ব্যবসায়িকভাবে সংরক্ষণ করেন সেখানে কিন্তু পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ বিসিক এবং শিল্প মন্ত্রণালয় থেকে নেওয়া হয়ে থাকে। তো এবার মোটামুটিভাবে আমরা যেটা দেখেছি, যেহেতু ওয়েদার খুব বেশি হট ছিল না, যার জন্য পচে যাওয়ার সংখ্যাটা খুব বেশি সেভাবে আশঙ্কার জায়গায়নি, এবং একই সাথে বৃষ্টি অর্থাৎ পানিও পড়েনি বাইরে থেকে চামড়া। আড়তে চামড়া নিয়ে আসার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে কিনা? সেটি হচ্ছে ঢাকার বাইরের চামড়াগুলো আসবে 10 দিন পরে, সেটি লবণজাত চামড়া। এবং ঢাকার ভেতরে যেটা বলা হয়েছে আসলে 4 থেকে 6 ঘন্টার মধ্যে লবণ দিলে সেই চামড়াটার মান ভালো থাকে, এবং পরবর্তীতে আসলে যারা সংরক্ষণ করেছে তারা বেশ বার্গেনিং করে চামড়াগুলো ট্যানারিতে বিক্রি করার সুযোগ পাবে। ছোট করে একটু জানতে চাইবো যে সরকার নির্ধারিত দামে আসলেই তারা চামড়া কিনছেন কিনা? সরকার নির্ধারিত, এইখানে বিতর্ক আসলে কখনোই শেষ হবে না, কারণ সরকার নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত চামড়া। আমরা যেটা দেখি বড় চামড়াতে কিন্তু মোটামুটিভাবে 10 থেকে 12 কেজি লবণ দিতে হয়, সেই লবণের দামটাও কিন্তু আসলে ইনক্লুড করে যখন হিসাব করে তখন যে সরকার নির্ধারিত কাঁচা চামড়া অর্থাৎ লবণজাত চামড়া সেটি কিন্তু আসলে কাঁচা চামড়াতে ট্রান্সফার করে আসলে সেই মূল্যটা হবে না, এটাই স্বাভাবিক। সবুজ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র। সহকর্মী কামরুল হাসান সবুজ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন চামড়া বেচা কেনা এবং বর্জ্য ব্যবস্থাপনার খবরাখবর। রাতের সময় আরও থাকছে আনন্দের মাঝে বিষাদের ছায়া। মোটরসাইকেলকে রক্ষার ব্যর্থ চেষ্টায় গোপালগঞ্জে উল্টে গেল বাস। 2 বাইক আরোহী সহ নিহত 5, আহত অন্তত 20। হামে আক্রান্ত হাজারো শিশুর পরিবারের ঈদ কাটছে হাসপাতালে। কারো হাতে সালাইন, কারো শরীরে জ্বর, তবুও ছোট চোখে ঈদের অপেক্ষা। জীবনে এমন ঈদ আর দেখতে চান না কোনো বাবা মা। অন্যদিকে হামাক্রান্ত শিশুদের সেবায় ছুটি বাতিল করেই হাসপাতালে সেবা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। এদিকে নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। এরকম পরিস্থিতি যেন কারো না হয়। হাম আক্রান্ত হয়ে একমাত্র সন্তান ভর্তি শ্যামলীর শিশু হাসপাতালে। কয়েকদিন ধরে সেখানেই দিনরাত্রি পার করছেন নজরুল ইসলাম ও তার স্ত্রী। হাসপাতালের 4 দেয়ালের ভেতরে ঈদ আসেনি তাদের জীবনে। আত্মীয় স্বজন রেখে এখানে আমাদেরকে পড়ে থাকতে হয়েছে, কেউ এসে খোঁজ খবর নেয় না। মনে হইতেছে না যে এটা ঈদের দিন, কেননা আমাদের ঈদ বলতে কোনো কিছু নাই। যে হাতে থাকার কথা ছিল খেলনা, গায়ে নতুন পোশাক, সেই ছোট্ট শরীরেই এখন স্যালাইনের সূচ। হাম আক্রান্ত শিশুদের ঈদ কাটছে হাসপাতালের বেডেই। একদিকে বাইরে উৎসবের আমেজ, অন্যদিকে হাসপাতালের হাম ওয়ার্ডে সন্তানের সুস্থতার প্রার্থনা। আমার এক বাচ্চাও বাসায়, আমি আরেক বাচ্চা এখানে পড়ে আছি। আশা করি আর কোনো বাচ্চারই যেন এরকম হাম হয়ে হসপিটালে ভর্তি না হওয়া লাগে। আল্লাহ যেন এরকম বিপদ যেন কাউকে না দেয়, আল্লাহ যেন সবাই মার্কল যেন সুস্থ রাখে। হাম আক্রান্ত শিশুদের সেবায় ছুটি বাতিল করেই হাসপাতালে সেবা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। সেবার মাঝেই তারা খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। চারিদিকে সব অসুস্থ মানুষ, এখানে আসলে ঈদের আনন্দ বোঝার কোনো নাই। ঈদের সময় ডিউটি করতে হবে, কারণ ডিউটিতে না আসলে আমাদের রোগীগুলো সাফার করবে। ঈদের দিন বিকেলে শ্যামলী শিশু হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। একই দিন নরসিংদীতে হাম প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, অন্তর্বর্তীকালীন সরকার টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে শত ব্যস্ততার মাঝেও তারা তাদের যে ঈদের যে ঈদটি, সেই ঈদটিকে তারা উৎসর্গ করছেন তাদের রোগীদের জন্য। হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। এর আগে নির্বাচনী এলাকায় ঈদ নামাজ আদায় করেন স্বাস্থ্যমন্ত্রী। হাম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। আবদিন হাসপাতাল ট্র্যাজেডিতে যমজ 2 নবজাতক সন্তান হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি তাদের।
6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। সেটা মানুষের কারণে মনে করেন রাখলো না, চালাইতে কষ্ট হবে। ঈদের দিন হলেও রাজধানীর খিলগাঁওয়ের নাজমা হাসান দম্পতির সংসারে বিষাদের ছায়া। বুধবার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। তাদের মধ্যে যমজ সন্তানের পিতামাতা তারা। 2 বাচ্চার পরিচর্যার সব প্রস্তুতিও ছিল আগে থেকেই, কিন্তু এই ঘটনা থমকে দিয়েছে তাদের জীবন। কত স্বপ্ন, বাচ্চাদেরকে এইভাবে চালাবো, এইভাবে এই পরিবেশে রাখবো, অনেক স্বপ্ন ছিল আমার। বাবা হাসান সর্দারের এক বুক কষ্ট আর হতাশা নিয়ে প্রশ্ন, দেশের নামিদামি হাসপাতালে গিয়েও কেন অপ্রত্যাশিত মৃত্যু হবে? মেডিকেলে নিচে আমার সন্তান ভালো হইছে, ভালো আল্লাহ পাক দিছে, ভালো মেডিকেলের গাফলতির কারণে আমার সন্তান দুটো হারাইতে হইছে আজকে। স্বজনরাও বলছেন, জন্মের পর বাচ্চাদের শারীরিক অবস্থা ছিল সুস্থ স্বাভাবিক। নবজাতক ওয়ার্ডে অব্যবস্থাপনার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ তাদের। যে কাজগুলো বিচার যেন হয়, সঠিক যেন সুস্থ বিচার হয়। অব্যবস্থাপনার বিষয়ের অভিযোগে ক্যামেরায় কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দিনকে ওনারাও তদন্ত রিপোর্ট দিতে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে আলাদা আয়োজনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী। একটি স্ট্রং তদন্ত কমিটি কাজ করছে। আগামী 3 দিনের মধ্যেই তদন্ত রিপোর্টটি আমরা পেয়ে যাব। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই হাসপাতালকে কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব ইনশাআল্লাহ। এই ঘটনায় মামলা করেছেন এক ভুক্তভোগী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাতে মুসল্লির ঢল। অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আনন্দ ভাগাভাগি। এবার বাণিজ্যের সংবাদ। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্রিফিং করছেন প্রশাসক আব্দুস সালাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে আমরা নির্দিষ্ট স্থানগুলো যে সিলেক্ট করে দিয়েছিলাম, সেই নির্দিষ্ট স্থানগুলোতে আসলে মানে তারা সেইভাবে যায়নি মানে ম্যাক্সিমামই যায়নি, খুব অল্প, এটাকে কাউন্ট করা যায় না খুব একটা। সেই কারণেই আমাদের কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করতে যে স্বাভাবিকভাবে কিছুটা বেগ পেতে হয়েছে। এবং আরেকটা যেটা, যে একদিক দিয়ে পরিষ্কার হয়, আবার আরেক দিক দিয়ে আবর্জনা ফেলে, এইটা একটা মানে অন্যতম কারণ। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোরবানি হয়তো কেউ সকালে ভোরবেলা শুরু করেছে, কেউ 10টায়, কেউ 12টায়, কেউ দুপুরের পরে, 2টার পরে, এবং যখন যা শেষ হয়েছে তখনই তারপর সেই আবর্জনাগুলো তারা করেছে। তবে আমি ঢাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে এবার পুরোপুরি না হলেও অনেকাংশে তারা চেষ্টা করেছে, যে আমরা যে চটের ব্যাগ দিয়েছি এবং কিছু কিছু জায়গায় তারা নিজেরাও চটের ব্যাগ সংগ্রহ করে সেগুলোতে আবর্জনা তারা ফেলেছে। এটা যে একটা ভালো মোটিভ, এটার জন্য আমি অন্তত তাদেরকে স্বাগত জানাই। যে ভবিষ্যতে এটা যদি 100% হয়ে যায়, তাহলে নগরীর ভোগান্তি আমাদের অনেকটা কমে আসবে। এবং আস্তে আস্তে আমি বিশ্বাস করি, যেটা আমি বলতেছি যে 2 বছরে চেহারা পাল্টে দেব, এই জনগণকে নিয়ে সেটা সম্ভব আমি বিশ্বাস করি। এটা আস্তে আস্তে যতটুকু আমরা প্রেশার দিব, পার্সু করব, তাদের কাছে যাব, আমার মনে হয় তারা সচেতন হবে এবং তারা এই কাজটা করবে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ব্রিফিং করছেন প্রশাসক আব্দুস সালাম। বাড়তি আনন্দের যোগ করেছে বিনোদন কেন্দ্র ও চিড়িয়াখানা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় রাখার কারণে সেখানে ভিড় বেড়েছে কৌতূহলী মানুষের। নাগরিক কোলাহলে খানিকটা শান্তির খোঁজে অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান রাজধানীর হাতিরঝিলেও।
শিশুদের ঈদ আনন্দ যেন ভর করেছে বিভিন্ন বিনোদন স্পটে। দুপুরের পর থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় বাড়ে দর্শনার্থীদের। সবার নজর যেন ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পে। চিড়িয়াখানার নতুন এই অতিথিকে দেখতে ভিড় বাড়ছে গয়ালের পাশের ঘরেই। ভালোই লাগছে, ডোনাল্ড ট্রাম্পকে একদম কাছ থেকে সামনাসামনিভাবে দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের নির্দেশে এটা চিড়িয়াখানা রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ অনেক সুন্দর। কোরবানির ব্যস্ততার কারণে ঈদের প্রথম দিন ভিড় কিছুটা কম থাকলেও শিশুদের আনন্দে ছিল না কোনো কমতি। টাইগার, লায়ন, আর কি দেখেছো? ঈদের এই ছুটির দিনগুলোতে চেনা ঢাকার ব্যস্ততা কিছুটা কম থাকলেও উৎসবের আমেজ লক্ষ্য করা যায় ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে। সকালে নামাজ, দুপুরের মধ্যে পশু কুরবানি শেষ। ফাঁকা সড়কে যেন উৎসবের নগরী এখন ঢাকা। পরন্ত বিকেলে শান্ত জলরাশি ছোঁয়া পেতে অনেকেই ছুটে যান রাজধানীর ফুসফুস খ্যাত হাতের ছিলে। কাজবাজ করে এখন বেরোইছি, প্রকৃতি দেখছি আর কি। বাড়িতে যাইনি, এই জন্য মোটামুটি ভালো কাটছে। ঈদে এবার নিরাপত্তা ইস্যুটা মোটামুটি ভালোই লাগছে। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ আবার বন্ধুদের সাথে তুলছেন ছবি, আবার কেউ ওয়াটার বাসে ঘুরছেন পুরো লেক। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদে মাংস টোকাই এখন রাজধানীতে খণ্ডকালীন নতুন পেশা। এক টুকরো মাংসের আশায় ধনীদের বাড়ি বাড়ি ঘুরছেন সুবিধাবঞ্চিত এক শ্রেণীর মানুষ। একবেলা মাংস খেতে তারা সারা বছর অপেক্ষা করেন কোরবানির ঈদের সময়টা। সারাদিন ঘুরে কারো মুখে হাসি ফুটলেও অনেকের চোখে কান্নার জল। তবে অনেক বিত্তবানই হাসি মুখে তাদের হাতে তুলে দিচ্ছেন কোরবানির মাংস। নাজমুস সালেহির প্রতিবেদন। ধানমন্ডির এক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন সেলিনা বেগম। ঈদের দিন একটু মাংসের আশায় সকাল থেকেই ঘুরছেন বাড়ি বাড়ি। বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরাও। বুকের চাপা কষ্ট যেন কান্না হয়ে ঝরছে তার। 1.5 ঘন্টা ঘুরছি, এক টুকরাও পাইনি। কান্দে দুঃখে, গরিব মানুষ আহি, বড় লোকের দুয়ারে এরা তো দেয় না, এ দুঃখে কান্দ। মাংস সেই গত বছর কোরবানির ঈদে খেয়েছেন সেলিনা। পুরো বছর জুড়েই অপেক্ষায় ছিলেন এই একটি দিনের। কোরবানি আইলে মনে চাইলে 2 টুকরো পাইলে খাই, নাহলে তো আমরা কিনতে পারি না এত দাম দিয়ে। কোরবানির ঈদের সময়টায় সেলিনার মতো হাজারো মানুষ রাজধানী জুড়ে, যাদের দীর্ঘ লাইন বড় বড় অট্টালিকার সামনে। তাদের আকুতি অনেক সময় পৌঁছায় না তালা লাগানো গেট পেরিয়ে ফ্ল্যাটের অন্দরমহলে। সকাল 9টা বাজে আইছি। আমি 4-5 বাড়িতে গেছি, ওই 1 কেজির মতন হইল। এখানে পাইছে 1 টুরকা দিছে, এই যে 1 টুরকা দিছে। পাড়া মহল্লা ঘুরে কেউ পেয়েছেন আধা কেজি, কেউ বা 1 কেজি। তাতেই মহা খুশি তারা। এই এক টুকরো মাংসই যেন তাদের ঈদ। 1 বছর আগে খাইছি, আর খাইনি। 4 বারই পাইছি, 1 কেজি মতন নেব। গরুর মাংস 1 বছর দুইটা খাই না, গরুর দাম হওয়াতে আমরা গরিব মানুষ কিভাবে খাবো। এই বছর নিয়ার টোকে খুঁজা নেয়া বাসাত লিয়া রান্দাবাড়ি করবো, খাবো। যারা সানন্দে কোরবানির মাংস তুলে দিচ্ছেন অসহায়ের হাতে, তারা বলছেন গরিবের হাসি ফোটাতে পেরে খুশি তারাও। গরিব মানুষদের হক আদায় করে তাদের মুখে যে হাসির জন্য আমরা কুরবানিগুলো দিই। কোরবানি ত্যাগ, পুরাটাই ত্যাগ। আমরা কোরবানি দিছি গরিব মানুষের লেগে। বাংলাদেশের মৌসুমী এই মাংস টোকাইদের নাম এরই মধ্যে উঠে গেছে উইকিপিডিয়ায়, যেখানে তাদের বলা হয়েছে খণ্ডকালীন পেশা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জহরান মামদানি। অস্ট্রেলিয়ায় জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। যথাযথ মর্যাদায় দক্ষিণ আফ্রিকাতেও ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসীরা। সরকারি ছুটি না থাকায় অনেকেই ঈদের নামাজে শরীক হতে পারেনি। মালদ্বীপ ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দলের যেভাবে শুরুটা করার ছিল,
উমেন্স চ্যাম্পিয়নশিপে সেই শুরুটা কিন্তু মালদ্বীপের বিপক্ষে হয়নি। আমরা সবাই হয়তো ধরে নিয়েছিল মালদ্বীপের বিপক্ষে হেসে খেলে জয় পাবে পিটার বাটলারের দল, তবে মালদ্বীপ বাংলাদেশের কঠিন পরীক্ষা নিল আজ গোয়ার যে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ শুরুতে 2 গোলে এগিয়ে গেলেও কিন্তু এরপরে কিন্তু মালদ্বীপ কামব্যাক করে, সেখানে 2 গোল, প্রথমার্ধে 1 গোল শোধ করে বাংলাদেশ এবং পরের হাফে কিন্তু আরো 1 গোল দেয়। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ দলের যে ডিফেন্সের যে দুর্বলতা সেটি একেবারেই ফুটে উঠেছে। আফিদা খন্দকার বেশ কয়েকবার বল ক্লিয়ার করতে গিয়ে বিপদ বাড়িয়েছেন এবং ডিফেন্সের যে গড়মিল বা ডিফেন্স লাইন যে ধরে রাখার যে প্রবণতা, যে বিষয়টা, সেটা কিন্তু ডিফেন্ডারদের মাঝে একেবারেই দেখা যায়নি। সেই তাছাড়া আসলে যে আক্রমণ ভাগেও কিন্তু একেবারে কিন্তু একজন ফুটবলারদের সঙ্গে আরেকজনের যে ঋতুপর্ণার সঙ্গে যে আরো ফুটবলার রয়েছে বা আনিকা রানিয়া সিদ্দিকী রয়েছে, তাদের যে বোঝাপড়াটা সেটা কিন্তু একেবারে দেখা যায়নি, যার কারণে আসলে বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে এভাবে কিন্তু স্ট্রাগল করে খেলতে হচ্ছে। যদি ম্যাচের কথা বলি, সেখানে কিন্তু আনিকা রানিয়া সিদ্দিকী আজ তার অভিষেক গোল, নাম্বার 9 হিসাবে তিনি আজকে নাম্বার 9 হিসেবে অভিষেক হয়েছে তার, সেখানে কিন্তু প্রথম 11 সেকেন্ডের মাথায় কিন্তু তিনি গোল করেছেন। সেখান থেকে ধারণা করা হচ্ছিল যে হয়তো বাংলাদেশ ভারতের বিপক্ষে এই গ্রুপে ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু যেই গোল ব্যবধানে বাড়িয়ে নেওয়ার যে কথা রয়েছে সেটি বাড়িয়ে নেওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেই সুযোগটি হারালো এবং বাংলাদেশ আজকে ম্যাচ জিতলে কিন্তু সেমিফাইনালে যাবে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয় ম্যাচ। এখন পর্যন্ত বাংলাদেশ চালকের আসনে আছে। তো জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং মালদ্বীপ ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের খবর জানাতে সহকর্মী ফাহিম যুক্ত হয়েছিলেন ভারতের গোয়া থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। খুশির ঈদে এক কাতারে সবাই, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। রাতেই সরবে রাজধানীর বর্জ্য, 7,000 টন ময়লা সরেছে উত্তর সিটিতে, দক্ষিণ সিটির 12,000 টনের বেশি ময়লা অপসারণ। পশুর চামড়ায় অনিয়ম না হওয়ার দাবি বাণিজ্য মন্ত্রীর। এবং সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।